তৃতীয় ধাপে ভাষান্তরে ১,৭৭৮ রোহিঙ্গা, এ দফায় যাচ্ছে ৩,০০০। ৩৪ জেলায় গেল করোনার ভ্যাকসিন, ৭ ফেব্রুয়ারি থেকে টিকা কার্যক্রম। জামায়াতের সঙ্গ ছাড়তে চায় না বিএনপি, আদর্শিক নয় আন্দোলনের কৌশল বলছেন নেতারা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ২টার ২১ সংবাদে, সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, ইউরোপে করোনা ভ্যাকসিনের সংকট, উৎপাদন বিপত্তিকে দায়ী করছে প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। তৃতীয় দফায় ভাষান্তরে আরও ৫০০ পরিবারের ১,৭৭৮ জন রোহিঙ্গা স্বেচ্ছায় স্থানান্তর হলো। সকালে চট্টগ্রাম বোট ক্লাব থেকে রোহিঙ্গাদের নিয়ে নৌবাহিনীর ৪টি জাহাজ ভাষান্তরের উদ্দেশ্যে রওনা হয়। ২ দিনে প্রায় ৩,০০০ রোহিঙ্গাকে স্থানান্তরের প্রস্তুতি নিয়ে আছে। আরও জানাচ্ছেন মাসুম আলিসা। শুক্রবার সকালে রোহিঙ্গাদের বাসে করে চট্টগ্রাম বোট ক্লাব জেটিতে আনা হয়। সেখান থেকে নৌবাহিনীর তত্ত্বাবধানে আগে থেকে প্রস্তুত রাখা ৪টি জাহাজে তোলা হয় তাদের। রোহিঙ্গারা জানান, কক্সবাজারের আশ্রয় কেন্দ্র থেকে ভাষান্তরের সুযোগ সুবিধা বেশি আছে। এছাড়া অন্যান্য আত্মীয় স্বজন থাকায় ভাষান্তরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এখন বালাই ছিলাম, সুখ শান্তি খুশি দেরি নিজের ইচ্ছা মতো যেতেছে। আর ভালো লাগে দাঁড়ায় দাঁড়িয়ে। এর আগে রাতে ট্রানজিট ক্যাম্পে তাদের নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত করা হয়। বৃহস্পতিবার উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে কয়েক ধাপে ৩৮টি বাসে চট্টগ্রামে আনা হয় তাদের। ২ দিনে প্রায় ৩,০০০ রোহিঙ্গাকে ভাষান্তরে নেওয়ার সব প্রস্তুতি নেওয়া আছে। এর আগে ২০২০ সালে ৪ ও ২৯ ডিসেম্বর ২ ধাপে ৩,৪৪৬ রোহিঙ্গাকে ভাষান্তরে স্থানান্তর করা হয়। এছাড়া গত বছরের মাঝামাঝি অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ধরা পড়ে ফিরে আসা ৩০৬ জন রোহিঙ্গা আগে থেকেই ভাষান্তরে আছে। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। ৩৪ জেলায় পৌঁছেছে করোনার ভ্যাকসিন, ৭ ফেব্রুয়ারি শুরু হবে টিকা দেয়া। ফরিদপুরে ভ্যাকসিনের ৬০,০০০ ডোজ সিভিল সার্জন ডক্টর সিদ্দিকুর রহমান বেক্সিমকে প্রতিনিধির কাছে বুঝে নেন। ভ্যাকসিনগুলো ফরিদপুর জেনারেল হাসপাতালের ওষুধ সংরক্ষণাগারে রাখা হয়েছে। কুষ্টিয়ায় ৬০,০০০ ডোজ ভ্যাকসিন সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে রাখা হয়েছে। প্রতি কার্টুনে ১২০০ করে মোট ৬,০০০ ভায়াল আছে। এতে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে ৩০,০০০ মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে। মেহেরপুরে ভ্যাকসিন বুঝে নেন সিভিল সার্জন। আগামী ১ ও ২ ফেব্রুয়ারি টিকা দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে। রাজশাহী বিভাগে প্রথম ধাপে করোনার টিকা পাবেন ৭,২০,০০০ মানুষ। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে টিকা প্রয়োগ কেন্দ্র ও বুথ। টিকা প্রয়োগের পর পার্শ্ব প্রতিক্রিয়া হলে তার জন্যও নেওয়া হয়েছে প্রস্তুতি। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। রাজশাহীর জন্য বরাদ্দ হয়েছে ১৯ কার্টুন ভ্যাকসিন। প্রতিটি কার্টুনে রয়েছে ১২০০ ভায়াল। একটি ভায়ালে ১০ জনকে টিকা দেয়া হবে। এরই মধ্যে টিকা গ্রহণকারীদের তালিকা তৈরি করা হয়েছে। আর যারা টিকা দেবে তাদের দেয়া হচ্ছে প্রশিক্ষণ। এরপর উপজেলা পর্যায়ে পাঠানো হবে ভ্যাকসিন। প্রথম ধাপে টিকা পাবেন নগর ও উপজেলা পর্যায়ের ২,২৮,০০০ মানুষ। প্রস্তুতি নিচ্ছি। ইতিমধ্যে আমাদের যারা ভ্যাকসিন দেবে তাদের ট্রেনিং করার বিষয়ে আমাদের নির্দেশনা চলে এসেছে এবং আমরা আগামী ২ থেকে ৪ দিনের মধ্যে আমাদের জেলা পর্যায়ের এই ট্রেনিংটা সম্পন্ন করতে পারবো। এরপরে উপজেলা লেভেলে হয়তো ১ দিন বা ২ দিনে তারা ট্রেনিংটা কমপ্লিট করে ফেলবে। রাজশাহী নগরের ৪টি কেন্দ্রে ১৬টি বুথে টিকা প্রয়োগের প্রস্তুতি নেওয়া হয়েছে। টিকা প্রয়োগের পর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে তাদের চিকিৎসার জন্য পৃথক হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। ৪০০ মতো স্টাফ আছে, তাদের আমরা সমস্ত লিস্ট করছি। আমরা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে আমরা রাজশাহী মেডিকেল কলেজে 4টা বুথ করতেছি এবং আমরা এখানে ভ্যাকসিনেশন করব। প্রথম পর্যায়ে রাজশাহী বিভাগের ৮ জেলায় ৭,২০,০০০ ডোজ টিকা বরাদ্দ হয়েছে। প্রথম পর্যায়ে জেলা শহর ও দ্বিতীয় পর্যায়ে উপজেলা পর্যায়ে টিকা দেওয়া হবে। রাজশাহী বিভাগের 8টা জেলায় যাবে। এট এ টাইম একসঙ্গে সব সেন্টারে আমরা শুরু করব না। আমাদের যেসব সেন্টার আছে, যেমন রাজশাহী শহরে বা জেলা শহরে মেডিকেল কলেজ হসপিটালে আমরা শুরু করব।
তারপরে জেলা সদর হসপিটাল, পুলিশ লাইন হসপিটাল, সিএমএইচ, এসব জায়গা আমরা প্রথম অবস্থায় শুরু করব। প্রথম ধাপে অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন স্বাস্থ্যকর্মীরা। এরপর সাংবাদিক, পুলিশ, আনসার, বিজিবি ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের টিকা দেওয়া হবে। সুরক্ষা অ্যাপসের মাধ্যমে নির্বাচিত ব্যক্তিকে কেন্দ্রের নাম, বুথ, ক্রমিক, তারিখ এবং সময় জানিয়ে দেওয়া হবে। মাসওয়ালিসা, 21 টেলিভিশন। এইচএসসি ও সমমান পরীক্ষার মূল্যায়ন ফল শনিবার সকাল 10:30টায় ঘোষণা করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হবেন। করোনা মহামারীর কারণে এইচএসসি ও সমমান পরীক্ষা হয়নি। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের সমন্বয় করে এবারের এইচএসসির ফল প্রকাশ করা হবে। জামায়াতের সঙ্গ ছাড়তে চায় না বিএনপি। নানা কারণেই স্বাধীনতা বিরোধী দলটির সাথেই থাকতে চায় বিএনপি। নেতারা বলছেন, আদর্শে মিল না থাকলেও অধিকার আদায়ে জামায়াত সহ যে কোনো দলের সঙ্গেই রাজনীতির মাঠে থাকবে বিএনপি। জামায়াতের সাথে বিএনপির সম্পর্ক নির্বাচন ও আন্দোলন কেন্দ্রিক বলেও জানান তারা। জসিম জুলের রিপোর্ট। প্রায় 2 দশক ধরে স্বাধীনতা বিরোধী দল জামাতকে সাথে নিয়ে পথ চলছে বিএনপি। বিগত নির্বাচনে ঐক্যফ্রন্ট গঠন নিয়ে কিছুটা দূরত্ব তৈরি হয় জামায়াতের সাথে। এত কোটি কোটি জনগণ রয়েছে। অবশ্য জামায়াতকে রাজনীতির মাঠে শক্ত ভিত দিয়েছে বিএনপি। 2001 সালে জামায়াতের শীর্ষ 2 নেতা স্বাধীনতা বিরোধী নিজামী ও মুজাহিদকে মন্ত্রিসভায় ঠাঁই দেয় বিএনপি। বিভিন্ন সময় জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চাপ আসলেও পাত্তাই দেয়নি বিএনপি। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যে যার অবস্থান থেকে কাজ করছে, লক্ষ্য এক হলেও আদর্শ ভিন্ন। জামাতের অবস্থান থেকে কাজ করছে, আমরা আমাদের অবস্থান থেকে কাজ করছি। প্রত্যেকটি দলই যার যার অবস্থান থেকে সবাই কাজ করছে, এবং এটা তো যে লক্ষ্য, সেই লক্ষ্য তো আদর্শগত কোনো কিছু না। আমাদের মধ্যে যে ঐক্যটা আদর্শগত ঐক্য না, এটা জাতির মুক্তির আন্দোলন। ঘরে আগুন লেগেছে, আগুন নেভাতে হবে। এই আগুন নেভাতে হলে সবাই যারা এগিয়ে আসবে তারা আগুন নেভাতে সহযোগিতা করবে। আগুন নেভানোর পরে যার যার আদর্শগত অবস্থান থেকে তারা রাজনীতি করবে, এটাই তো স্বাভাবিক। আর মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, জামাতকে সাথে রাখা না রাখা নিয়ে দলের মধ্যে নানা মত আছে। জামাতের সঙ্গে আমাদের আদর্শিক মিল নেই, অনেক ক্ষেত্রেই বরং অনেক ক্ষেত্রে আদর্শিক অমিল রয়েছে আমাদের সঙ্গে। দলের মধ্যে জামাত ইসলামী বা অন্য কোনো আদর্শিক অমিল থাকা দলের সঙ্গে জোটবদ্ধ থাকা কিংবা না থাকা, উভয় দিকে মতামত থাকাই তো স্বাভাবিক। এর থেকে তো প্রমাণিত হয় যে বিএনপির মধ্যে আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা আছে। সরকার বিরোধী আন্দোলনে সবাইকে পাশে পেতে চায় বিএনপি। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। নিচে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। উত্তর দক্ষিণাঞ্চলে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, অব্যাহত থাকতে পারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। আবার আমন্ত্রণ দুপুর 2:21 সংবাদে। দেশের উত্তর দক্ষিণাঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও শৈত্যপ্রবাহ থাকবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 7.6 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের সহায়তায় জসিম জুলের রিপোর্ট। দেশের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে, দেশের উত্তর দক্ষিণ অঞ্চলে তাপমাত্রা আরও কমবে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, এবারের শৈত্যপ্রবাহ সবচেয়ে বেশি অনুভূত হবে উত্তর দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে। আগামীকালকের পরে আবার দেশের কিছু উত্তর পশ্চিমাঞ্চল আপনার মৃদু ধরনের শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে, এবং সেটা হয়তো আরও 2-3 দিন থাকবে। এবং দিনের তাপমাত্রা এবং শীতল বাতাসের কারণে কিন্তু ঢাকাতেও শীত অনুভূত হচ্ছে। এদিকে শীত জেঁকে বসায় প্রায় স্থবির পঞ্চগড়ের জনজীবন। ঠাকুরগাঁয়ে শীতের সাথে সাথে বেড়েছে কুয়াশা ও ঠান্ডা বাতাস। দুপুর গড়িয়ে গেলেও দেখা নেই সূর্যের। দিনের বেলায়ও যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। ঠান্ডার দিনে কোনো কাজ করতে পারতেছি না, সকাল ভোর 5টার দিকে উঠতে হয়। ঘরে বাইরে থাকতে পারতেছি না, ঘরতে বাইরে গরু ছাগল নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে অসুখ বেশি, ঠান্ডা বেশি। সিরাজগঞ্জে শীতে বিপর্যস্ত খেটে খাওয়া মানুষ। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না অনেকে। ঠান্ডার দিকে মানুষ নাইগার ওঠে, তারপরে আমাদের গাড়ি নিয়ে ভাড়া নিয়ে লাগে, আমাদের পেটে খাওয়া লাগে। ঠান্ডা খুব, কাম কাজে যাইতে পারতেছি না, চরম ঠান্ডা বাবা। ঠান্ডার কথা বলেন না, ঠান্ডার জন্য কথা পাওয়া পারছি না। অতিরিক্ত ঠান্ডা, কাম কাজ করা যায় না, কোনো কাম কাজ নাই।
শীতে ঝিনাইদহে কমে গেছে জনচলাচল। এছাড়া দিনাজপুর, হিলিসহ বিভিন্ন স্থানে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল ও ভোজ্য তেল, তবে গত সপ্তাহের চেয়ে কেজিতে গড়ে 5 টাকা করে কমেছে সবজির দাম। মাছের দরও কিছুটা কমেছে। মিনালা দিবা রিপোর্ট। ভোজ্য তেলের দাম কিছুতেই কমছে না। বোতলজাত সয়াবিন তেল লিটার প্রতি বিক্রি হচ্ছে 120 টাকা, খোলা 120, পাম অয়েল 105 টাকা দরে। গত সপ্তাহ থেকে এ সপ্তাহে তেলের দাম বাড়াও নাই, কমা নাই, আগের দামে আছে। 120 টাকা, 25 টাকা এরকম চলতেছে। খোলা তেল 120 টাকা আর এমনি ইনটেক তেল 125 টাকা। নতুন করে দাম না বাড়লেও আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। সপ্তাহ আগে যেরকম ছিল এখন ওইভাবেই আছে, কিন্তু এখনো বাজার ওরকম কমেনি। ঠিক আছে, তবে ইন্ডিয়ান চালটা আসাতে মানে বাজারটা এখন একটু স্থিতিশীল আছে। সরবরাহ বেড়েছে, সবজির দামও কমেছে। শিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শালগম, মটরশুঁটি সহ প্রায় সব সবজিতে গড়ে দাম কমেছে 5 টাকা। মোটামুটি সবজির দাম কিন্তু অনেকটা পানির মতন সস্তা, হাতের নাগালে আছে। যেমন গাজর 30 টাকা, টমেটো 20 টাকা, 25 টাকা, সিম 20 টাকা, ভালো কোয়ালিটি আছে 30 টাকা, 40 টাকা। শীতে ভালো কিছু খাবো, ভালো সবজি, এটা সবারই ভালো লাগে। এখন দাম কমছে, বেশি বেশি খেতে পাচ্ছি, সবারই ভালো লাগতেছে। গত সপ্তাহের থেকে কমেছে প্রায় সব রকম মাছের দাম। আগের দামে বিক্রি হচ্ছে মুরগি, গরু ও খাসির মাংস। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। তৃতীয় ধাপে ভাষান্তরে 1778 রোহিঙ্গা, এ দফায় যাচ্ছে 3000। 34 জেলায় গেল করোনার ভ্যাকসিন, 7 ফেব্রুয়ারি থেকে টিকা কার্যক্রম। জামায়াতের সঙ্গ ছাড়তে চায় না বিএনপি, আদর্শিক নয় আন্দোলনের কৌশল বলছেন নেতারা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 20.0 আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইন। বিকেল 4টায় 21 সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।